আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জনগণের অভিযোগের জেরে পেট্রোল কালোবাজারি চক্রের মূল মাস্টারমাইন্ড বিমলগড়ের ডেরায় হানা দিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ মহকুমা খাদ্য ও জনসংবরণ দপ্তর। তেলিয়ামুড়ার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের কালোবাজারি কাণ্ডে নড়ে চড়ে বসল মহকুমা প্রশাসন এবং খাদ্য ও জনসংবরণ দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের তরফ থেকে এই পেট্রোল পাম্প পরিদর্শন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। তদন্ত করে কি জানালেন আধিকারিকরা শুনবো। লাইনে থাকার পরও 2-3 জন তেল পাইছে না, স্টকে তেল আসলো এবং বোতলে করে কিছু তেল এখান থেকে দেওয়া হয়েছে। এটা কিছু ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে আসলো, ফলে আমরা আজকে এই ব্যাপারটাই তদন্ত করতে চাইছি এবং পুরো ব্যাপারটা দেখছি। ঘটনাস্থলে কি ঘটনার সত্যতা পাইছেন কিছু? এমনিতে এখানকার যিনি ম্যানেজার উনি স্বীকার করছেন তার স্টাফরা এইভাবে কালকে দিছে তেলটা বোতলে, এটা পর্যন্ত দিছে। আর আজকে আওয়ার পরে আমরা দেখছি নর্মালি তেল যাইতেছে। কিন্তু স্যার আমার কাছে একটা অভিযোগ, এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার বিমল বাবু, উনি নাকি ব্ল্যাক বাজারে একটা শেল্টার দিয়ে উনি তেল বিক্রি করাইতেছেন তেলিয়ামুড়াতে। এদের ক্ষেত্রে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আমাদের আজকের ফাইন্ডিং সেটা আমরা মহকুমা প্রশাসকের কাছে আমরা রিপোর্ট করবো, পরে ফার্দার যা যা প্রসিডিওর সেটা মহকুমা শাসক যেভাবে করেন তাদের জীবন সেইভাবেই কাজ হইব। স্যার কোন পেট্রোল পাম্প এটা হচ্ছে নর্মদা পেট্রোল পাম্প। খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী জানিয়েছেন, তেলিয়ামুড়ার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের বিরুদ্ধে বোতলে করে পেট্রোল কালোবাজারের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে এবং ম্যানেজার নিজেও এ বিষয়ে স্বীকার করে নিয়েছেন। গোটা বিষয় নিয়ে সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে মহকুমা শাসকের কাছে লিখিত আকারে রিপোর্ট জমা করা হচ্ছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অবশেষে 3 দিন পর মেলাঘর ঘ্রান্তলি এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী থেকে করিম খানের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হলো। জানা গিয়েছে, গত বুধবার মেলাঘর ইন্দিরানগর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে যাওয়া একটি লাঠি ধরতে গিয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যান। তবে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এনডিআরএফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে তার খোঁজ চালিয়েছিল এবং তাকে উদ্ধারের চেষ্টাও চালিয়েছিলেন, কিন্তু করিম খানের দেহ উদ্ধারে ব্যর্থ হন তারা। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে একটি বালির চর থেকে করিম খানের পচা গলা মৃতদেহ উদ্ধার করেন। এখানে গেছে পরশুদিন মঙ্গলবার দুপুর 1টা নাগাদ একটা লোক আমাদের এখানেরই করিম খান নামে একজন লোক নদীতে পড়ছে। পড়ার পরে এদিকের প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সোনামুড়ার এনডিআরএফ সিপাহীজলা জেলার এনডিআরএফ টিম আইছে। আয়া অনেক খোঁজাখুঁজির পর প্রায় 24 ঘন্টা তারা তল্লাশি করছে। তল্লাশি করার পর লাশটা পাওয়া গেছে না, কিন্তু আজকে সকালে আমরা খবর পাইলাম যে যেখানে পড়ছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে বডিটা ভাইসা উঠছে। তারপর আমরা এখানে আইলাম, প্রশাসনের খবর দেওয়া হয়েছে, প্রশাসন তারাও আইতাছে। বডি ঘুম থেকে উদ্ধার করা হয়েছে না, এখনো পর্যন্ত বডি এখনো আছে, নদীতে আছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আইছে, ফায়ার সার্ভিসের তারা আইছে, দেখা যাবে এখন কতক্ষণ
ওই তো খবর পাওয়া সকালবেলা মানুষ ওইখানকার লোকেরা খবর পাইছে, খবর পাই জানাইছে, জানাজানি হওয়া। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, আইনজীবীদের হাতে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিগ্রহের প্রতিবাদে ডেপুটেশন জমা দিল ইঞ্জিনিয়ার ফোরাম। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেন তারা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছে ঘটনা? দেখো, ঘটনাটা অনেকটা আমাদের যে প্রচলিত বাংলা প্রবাদ একটা আছে যে পাটা পুতার ঘষাঘষি মরিচের দান যায়, সেই ঘটনার মতো হয়েছে। ঘটনাটা হলো যে রেমেল যে আসবে, ঘূর্ণিঝড় যে আসবে, সেই ব্যাপারটা সে আগে থেকেই জানা ছিল, আবহাওয়া দপ্তর সেটা আগেই জানিয়েছিল। কিন্তু বাস্তব সত্য হলো আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তরের পরিকাঠামো এবং হাল এতই খারাপ এবং এতই নিম্নমানের যে যখন দুর্যোগ পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে, গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, তৎক্ষণাৎ কিন্তু বিদ্যুৎ কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাঠে ময়দানে নেমেছেন। এটা কিন্তু সত্য কথা। কিন্তু এর সঙ্গে পাশাপাশি সত্য কথা হলো যে প্রয়োজনীয় গাড়ির অভাব, প্রয়োজনীয় কর্মীর অভাব এবং সমন্বয়হীনতার ফলে এই যে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু সবখানে সমান গতি পায়নি, যার ফলে নানাখানে বিদ্যুৎবিহীন মানুষ ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। এমনই এক ঘটনায় বিদ্যুৎ ফোরামের যে ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ সিনিয়র ম্যানেজার অপু পাল, বিদ্যুৎ ফোরামের অভিযোগ যে তিনি কোর্ট চত্বরে আইনজীবীদের হাতে নিগৃহীত হয়েছেন। ঘটনাটি কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, কারণ যিনি কর্তব্য পালন করতে সেখানে গিয়েছিলেন তিনিও সরকারি একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী সরকারি কর্মী। এবং যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যদিও এটা তদন্তের বিষয়, তাহলে কিন্তু আইনজীবীদের ভূমিকা সমানভাবে এখানে খতিয়ে দেখতে হবে, কারণ তারা কিন্তু আইনের রক্ষক। যারা আইনের রক্ষক তারা এইভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন থেকেই যায়। একেবারেই অরূপ, এই যে বিচার ব্যবস্থা, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা, এবং সেই বিচার ব্যবস্থার একটা মেজর স্টেক হোল্ডার আইনজীবীরা, এবং অন্যদিকে যারা এই রাজ্যের পরিকাঠামোগত যে উন্নয়নগুলো রয়েছে বা পরিকাঠামো, বিদ্যুৎ পরিকাঠামো, সেগুলি যারা রক্ষণাবেক্ষণ করেন ইঞ্জিনিয়াররা, এই দুই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার রাজ্যের জন্য, তাদের মধ্যে এই যে বিবাদ, এই যে গোটা পরিস্থিতি, এই হচপচ একটা পরিস্থিতি, এর দায় কে নেবে আসলে অরূপ? দেখো, এই যে ঘটনাটা, এই ঘটনাটার কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায় কিন্তু অনেকটাই একটা বিদ্যুৎ দপ্তরের সমন্বয়হীনতা এবং পরিকাঠামোগত নিম্নমানের পরিকাঠামো। এটাই কিন্তু হচ্ছে মূল বিশ্লেষণ করলে দেখা যায় এটাই কিন্তু মূল কারণ। কারণ যে হারে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমেলের পর, এত মেসিভ মাত্রা হয়েছে, এটাকে সামাল দেওয়ার জন্য যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল, যেই ধরনের স্কিল লেবার, লাইনম্যান, গাড়ি, সেটার কোনোটাই কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নেই। এবং এইভাবে জোড়াতালি দিয়েই কিন্তু বিদ্যুৎ দপ্তর চলছে। ফলে যখন পরিস্থিতি স্বাভাবিক করার প্রসঙ্গ এসছে, তখন স্বভাবতই বিদ্যুৎ কর্মীরা হিমশিম খেয়ে গেছেন। নানা জায়গায় জনতা বিক্ষোভ দেখিয়েছে, কোনোখানে উত্তেজিত হয়েছে, কোনোখানে বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা দিয়েছে,
কোনোখানে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কিন্তু এটা খতিয়ে দেখলে বোঝা যায় এই ঘটনায় কিন্তু বিদ্যুৎ দপ্তরের যারা নিষ্ঠাবান কর্মী তাদের কিন্তু বিশেষ কোনো দোষ নেই। তারা কিন্তু তাদের কর্তব্য পালন করার জন্য রাত্রিবেলা থেকে সক্রিয় ছিলেন যেদিন ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু তাদের হাতে সাধন বা যে পর্যাপ্ত যে সরঞ্জাম, এই সরঞ্জাম এবং কর্মী এত কম ছিল, যার ফলে তারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছেন। এবং যদিও অনেকাংশ পরিস্থিতি সামাল দিয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, যেখানে আইনজীবীদের হাতে তাদের অভিযোগ যে তাদের সংগঠনের একজন সিনিয়র ম্যানেজার উনি শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। শারীরিকভাবে নিগ্রহের যে কোনো ঘটনা কিন্তু সবসময় নিন্দনীয় এবং এই ঘটনার কিন্তু যথাযথ তদন্ত হওয়া দরকার। এটাই কিন্তু হলো ইঞ্জিনিয়ারিং সংগঠনের বক্তব্য। একেবারেই অরূপ, আমি এখানে আরো একটা প্রসঙ্গ তুলব। কিছুদিন আগেই প্রাণ হারিয়েছিলেন পূর্ণেন্দু সাবরুমে, এবং বিদ্যুৎ মন্ত্রী যখন গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি যে বেসরকারি সংস্থা, রীতিমতো সেই বেসরকারি সংস্থায় ঢুকে কর্মীদের, বিদ্যুৎ কর্মীদের শাসিয়ে এসছেন, হুমকি দিয়ে এসছেন। যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজে গিয়ে বিদ্যুৎ কর্মীদের এইভাবে হুমকি দিচ্ছেন, এইভাবে শাসিয়ে আসছেন, সেক্ষেত্রে অন্যরা এটা কি আশকারা হিসেবে দেখবে না? অন্যরা কি আশকারা পাবে না অরূপ? হ্যাঁ, আমাদের কাছে যে ফুটেজ বা সংবাদ চিত্র আছে এটাতে পরিষ্কার প্রমাণিত বা দেখা যায় যে বিদ্যুৎ মন্ত্রী এইভাবে রীতিমতো উত্তেজিত স্বরে শাসিয়ে কথা বলছেন এবং দেখে নেবার হুমকি দিচ্ছেন বা হাত উঠে যাবে এই শব্দটা উনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন। ঘটনা হলো যে দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্যে বিদ্যুৎ দপ্তরের হাল অত্যন্ত খারাপ, এবং এই বিদ্যুৎ দপ্তরের যে হাল খারাপ এর জন্য বিদ্যুৎ পরিষেবাকে আরো মডার্নাইজ করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটা কিন্তু কাগজে কলমে বা ভাষণবাজিতের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। বাস্তব ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে দেখা গেছে বিভিন্নখানে সামান্য ঘটনায়, যেমন সাবরুমে যে তরুণ একজন সরকারি আধিকারিক পূর্ণেন্দু বিকাশ দত্ত, উনি বিদ্যুৎ পরিবাহী তারে সঙ্গে সংস্পর্শে এসে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। এখানে শাসানিতে বা হুমকিতে কিন্তু কাজ হবে না। বিদ্যুৎ পরিষেবাকে কিভাবে মডার্নাইজ করা যায়, কিভাবে বৈজ্ঞানিক ভাবে আরো উন্নত করা যায়, বিদ্যুৎ মন্ত্রীর কিন্তু উচিত সেই দিকে প্রথমে নজর দেওয়া এবং তৎপরতার সঙ্গে তাকে ইমপ্লিমেন্ট করা বাস্তবের মাটিতে। তার বদলে তিনি যদি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আঙুল উঁচিয়ে শাসানি দেন বা হুমকি দেন, তার চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আর নেই, এবং ঘটনাটিকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে দেখবো এবং সমানভাবে এটাকে অনাকাঙ্ক্ষিত একটি